ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। ভোটের দিন সব প্রবেশ মুখে থাকবে সেনাবাহিনী। স্বৈরাচার পালিয়ে গেলেও শিল্পী নামধারী কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে, ফের সক্রিয় হয়েছে ফ্যাসিস্টের পক্ষে সেলিমা রহমানের মন্তব্য। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন, নয়া নাম কারেকশন সার্ভিসেস জানালেন আইজি প্রিজন। বেগম জিয়ার উপর কারাগারে নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা। ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোড়া আইন হয়েছে, এনবিআর চেয়ারম্যানের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এদিকে ভোটের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে সেনা মোতায়েন করা হবে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে নানা নির্দেশনা দেন। এ সময় নির্বাচনের পরিবেশ ও আচরণবিধি নিয়ে অভিযোগ করেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যেসব ফেসবুক পেজে অপপ্রচার চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থীরা অভিযোগ করেন, অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে এবারের ডাকসু নির্বাচনের 3 স্তরের নিরাপত্তা থাকছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রাব্বানী। তিনি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি প্রবেশ মুখে থাকবে সেনাবাহিনী। নির্বাচন আচরণবিধি আমাদের কাছে মনে হচ্ছে আচরণবিধি একটা মূলা ঝুলানোর মতো। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বারবার করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বারবার করে বলে আসতেছি, কিন্তু ওই যে জেলাও সেই কদুই। কিন্তু কেন্দ্রের রিটার্নিং অফিসার যারা দায়িত্বে থাকবেন ওনারা সেখানে হল এবং ডাকসু রেজাল্টটা ঘোষণা করে দিবেন। আমরা ফাইনালি ইভেন তোমাদের হাতে রেজাল্টটা থাকবে ডাকসুর, তোমরা শোনার পর সবগুলো যোগ করে তোমরা আনঅফিসিয়ালি একটা রেজাল্ট পেয়ে যাবে। ফাইনালি যখন আমাদের কাছে আসবে সেটা রাত যতক্ষণই হোক, আমরা তখন সবগুলো হল যোগ করে ডাকসুটা এখান থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করব এবং হলগুলো এখান থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করব। সেই সময়টুকু ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করব, এখানে যাতে কোনো ধরনের ধৈর্যের যাতে কোনো বিচ্যুতি না ঘটে, ইভেন মিডিয়ার ভাইরাও। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু, সরাসরি কথা বলবো তার সাথে। ফরুক বাবু, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন প্রকাশ করা হবে আর প্রার্থীরা এখন কি করছেন আমাদের জানাবেন। মিথিলা, আপনি জানেন যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে তাদের প্রচারণা শুরু করেছেন ইতিমধ্যে প্রতিটা প্রার্থীরা, এবং তারা সেই প্রার্থীদের যে প্রচারণা শুরুতে তাদের আসলে প্রধান নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট ভবনে সবাইকে সেখানে বসিয়ে বিভিন্ন রকম দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো কথা না শোনাতে বা প্রার্থীদের কোনো কথা না শোনাতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ক্ষোভের বিষয় নিয়ে আসলে ছাত্রদল থেকে শুরু করে প্রতিটি ছাত্র সংগঠন যারা বিভিন্ন প্যানেল নির্বাচন করছে ডাকসু নির্বাচনে, তারা বলেছেন যে এখানে যে আসলে যে ভোটের যে সিস্টেমটা রাখা হয়েছে, যে 8টি বুথের মাধ্যমে 39,000 প্লাস শিক্ষার্থী, প্রায় 40,000 শিক্ষার্থীর যে ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা রাখা হয়েছে, এবং তারা বলছেন যে একটা ব্যালট পেপারে প্রায় 5টা পৃষ্ঠা থাকবে এবং সেখান থেকে পরবর্তীতে হল কমিটির জন্য একটা পৃষ্ঠা, মোট 6টা পৃষ্ঠা যে ভোট গ্রহণের বিষয় নিয়ে যে ভরাট করবে, যে প্রার্থীদের নির্বাচিত করবে, সেই নির্বাচিত প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে একজন যারা ভোটার রয়েছেন তাদের জন্য। তো এইখান থেকে আসলে প্রার্থীরা বলছেন যে আসলে যে এই বিষয় নিয়ে যে নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের দিক নির্দেশনা নেই, এবং তাদের ধারণা করছেন যে যারা প্রার্থী রয়েছেন যে পুরা যে ভোট 20,000 ভোট তারা কাস্ট করতে পারবে না। তো এই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত ইসি থেকে বা কোনো বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি, এবং তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত জানানো হয়নি। মিথিলা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ফরুক বাবু, আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, বিগত দিনে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করা হয়েছিল।
স্বৈরাচার পালিয়ে গেলেও শিল্পী নামধারী কিছু ব্যক্তি এখনও ষড়যন্ত্র করছেন। কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সেলিমা রহমান। তার অভিযোগ, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্যাতনের সময় শিল্পী নামধারীরা চুপ ছিল। তারা ব্যস্ত ছিল অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য। সেই শিল্পী নামধারীরা এখন মুখ খুলছেন, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শিল্পী সমাজে বিভাজন তৈরি করছেন। এখনও এসব ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধেই কাজ করছেন। এদেশের মানুষের চিত্র, এদেশের মানুষের ছবি এবং এদেশের মানুষের কথা বলার অধিকার, সেই অধিকার যেন ফিরে আসে। আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র জনতা, শিল্পী এবং নারী, পুরুষ, শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামাত ইসলামী 5 বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা 4টি আবেদনের উপর শুনানি আজকের মতো শেষ হয়েছে। কাল আবারও শুনানি হবে আপিল বিভাগে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল 10টার কিছু আগে এই শুনানি শুরু হয়। শুনানি করেন জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের 27 আগস্ট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। পরে অক্টোবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও রিভিউ আবেদন করেন। 1996 সালে 13 সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে ঘিরে আজ তৃতীয় দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। দিনভর ঢাকা ও এর আশেপাশের 27টি সংসদীয় আসনের সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি করবে ইসি। সকাল থেকে এখন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের 16টি আসনের শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নিয়েছে কমিশন। এতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। এসব জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাবনায় ক্ষোভ জানান তারা। এছাড়া খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করায় ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা। বিকেলে ঢাকার 13টি আসনের খসড়া সীমানার উপর আসা দাবি আপত্তি নিষ্পত্তির জন্য শুনানি হবে। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামীকাল বুধবার শেষ হবে সীমানা নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। এর আগে 13 সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, সীমানা পুনর্নির্ধারণের তৃতীয় দিনের শুনানির সবশেষ কি খবর আছে আপনার কাছে? মিথিলা, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে তৃতীয় দিনের মতো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলছে সকাল 10টা থেকে। ঢাকার আশপাশে যে 16টি আসন, এর মধ্যে হচ্ছে মুন্সিগঞ্জের 1, 2, 3, মানিকগঞ্জের 1, 2, 3 এবং নরসিংদীর 2, 3, 6 এবং গাজীপুরের 1, 2 এবং 6 নম্বর আসনের শুনানি চলছে। মোট 16টি আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ চলমান রয়েছে। 2:30টা পর্যন্ত এই 16টি আসনের শুনানি চলবে। এরপরে বিকেল 5টা পর্যন্ত, 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকার যে 13টি আসন রয়েছে, 1 থেকে 7 এবং 10, 11, 12 মোট 13টি আসনের শুনানি শুরু হবে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে শুনানি চলছে, এর মধ্যে গাজীপুরের যে একটি আসন এখানে বৃদ্ধি করা হয়েছে। গাজীপুরের 2 এবং 2 নম্বর যে আসনটি, সেই আসনটি ভেঙে আরেকটি আসন বাড়ানো হয়েছে, 6 নম্বর আসন, এবং সেটি বাড়ানোর পরই এখানে
স্থানীয়রা কিন্তু খুশি হয়েছেন। আবার যে আসন থেকে ভেঙে একাংশ অন্য আসনে নেওয়া হয়েছে তাতে তারা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। মোটামুটি বিকেল 5টা পর্যন্ত এই শুনানি অব্যাহত থাকবে এবং এরপরে আগামীকালই সর্বশেষ দিনে শুনানি হবে। এরপরেই নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করবেন যে আসলে কোন শুনানি। শুভ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করা হচ্ছে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। মঙ্গলবার সকালে কারা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়া কারাগারে বেগম খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন পেলে তা তদন্ত করার কথাও জানান আইজি প্রিজন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সকালে পুরান ঢাকার কারা সদর দপ্তরে কারাগারের বিগত 1 বছরের কার্যাবলী নিয়ে মতবিনিময় করেন কারা মহাপরিদর্শক। আরেকটা স্টেক হোল্ডার বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীদের জন্য নতুন করে 2টি কেন্দ্রীয় কারাগার এবং 4টি জেলা কারাগার চালু করা হয়েছে। পোস্টিং বাণিজ্য এবং নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত করার দাবি করে তিনি আরো বলেন, কারাগারকে ক্যাশলেস এবং মাদক মুক্ত করা হবে। আর্থিক লেনদেনের বিষয়টা আমরা কারাগারকে ক্যাশলেস করার পরিকল্পনা নিয়েছি। গত 1 বছরে শুরুর দিকে, এখন আর পাচ্ছি না, অলমোস্ট 80 লক্ষ টাকা ক্যাশ আমরা ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে উদ্ধার করেছি, বিভিন্ন বন্দীদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে। সো আমরা কঠোরতা বজায় রাখছি। বাট আপনি যদি বলেন যে 100% সফল, এটা মানে বাংলাদেশে আমরা যে পরিবেশে বসবাস করছি এখন পর্যন্ত আমরা পারিনি। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের কথাও বলেন আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এছাড়া কারাগারে বেগম জিয়াকে নির্যাতনের অভিযোগ করা বিএনপির বিষয়টির যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে কারা অধিদপ্তর। পেপার পত্রিকা দেখেছি, বাট আসলে যদি ফরমাল কোনো অভিযোগ আমার কাছে করা হয়নি, দাখিল করা হয়নি। যদি ফরমাল অভিযোগ আমি পেই তখন হয়তো আমি এটা তদন্ত করে দেব। 5 আগস্টের পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 9 জন জঙ্গি এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 79 আসামি সহ 700 জনকে এখনো গ্রেফতার করা হয়নি বলেও তথ্য দেন আইজি প্রিজন। তারা সাধারণত পরিবারের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোড়া আইন হয়েছে। তিনি বলেন, ভ্যাটের একক রেট করার কোনো বিকল্প নেই। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবে না। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বললো, যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোড়া আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা করতে পারিনি। চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ আশিয়ায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আশিয়া 3 নম্বর ওয়ার্ডের আলী আহমেদের বাড়িতে সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার সোলাইমানের ছেলে মোহাম্মদ নাজিম এবং আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ তারেক। ফায়ার সার্ভিস জানায়, ট্যাঙ্কের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে তারা অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাদের সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন আবদ্ধ থাকায় সেপটিক ট্যাঙ্কটিতে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস। সেপটিক ট্যাঙ্কের ভেতর দীর্ঘক্ষণ থাকায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে জানায় ফায়ার সার্ভিস। পদ্মায় পানি বাড়ায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার 200 বছরের ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজার ও সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পদ্মা তীরের শম্ভু হালদার গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। 3 দিনের ভাঙনে ভিটেমাটি হারিয়েছে অনেক পরিবার, বসতবাড়ি সরিয়ে নিয়েছেন অনেকেই। ভাঙন ঝুঁকিতে টঙ্গিবাড়ির দিঘিরপাড় বাজারের শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবিতে বিস্তারিত।
প্রতি বছর বর্ষায় নদীগর্ভে বিলীন হচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাইয়ারপাড় মূলচর এবং দিঘিরপাড় এলাকার ফসলি জমি, বাজার এবং বসতভিটা। দীর্ঘ ৪ বছরেও শেষ হয়নি বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ। প্রতি বছরই ভাঙনের মুখে পড়ছে নদী তীরের বাসিন্দারা। ৫২৭ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণমূলক এই প্রকল্পটির কাজ চলমান থাকলেও কাজের অগ্রগতি নিয়ে স্থানীয়রা অসন্তুষ্ট। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও কোনো কাজ হচ্ছে না বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এখন এই বাজার যদি অবহেলিত হয়, আসলে এই মানুষ কোথায় যাবে? এখন তেমন জায়গাও না, এখন কনজাস্টেড এরিয়া। আগে খালি জায়গা ছিল, বাজার স্থানান্তর করা হয়েছে। এখন যে এটা পিছানো সেই সুযোগও নাই। আমাদের এই বাজার এখন নদীর হুমকির মুখে। বিগত ৪-৫ বছর ধরে নদী ভাঙার মুখে আছে। আমরা জানি যে এখানে একটা স্থায়ী বাঁধ হওয়ার কথা, কিন্তু সেই বাঁধ হচ্ছে না। তারা কিছু কিছু কাজ হালকা পাতলা করে চলে যায়। ৩ বছর ধরে কাজ করতেছে, ওই যে এখানে দরকার না ওইখানে নিয়ে ফালাইতেছে হইলো বস্তা বলক, আর যেখানে দরকার, এই যে আমাদের এখানে দরকার এইখানে ফালায় না। আর ফালাইলেও কিছু ধর্মস্থানে এখানে 2 বস্তা দেয়, ওইখানে 2 বস্তা দেয়, চলে যায়। আর যদি ভাঙে তো মনে করেন 4-5টা দোকান সব ভাঙে। যেভাবে ভাঙতেছে বা গুরুত্ব অবস্থা 6টা দোকান এক সিরিয়াল নিয়ে গেছে। আমরা খুব অশান্তির ভিতরে আছি। পানি উন্নয়ন বোর্ড আর সরকার যদি এই পদক্ষেপ না নেয় তাহলে মনে করেন যে এই বাজার টিকে আর সম্ভব না। ভাঙন প্রতিরোধে লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার পর্যন্ত 15.1 কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে 2021-22 অর্থ বছরে। পদ্মা নদীর পানি বর্তমান সময় সবচেয়ে সর্বোচ্চ লেভেলে অবস্থান করছে, যার কারণে এখানে যেটুকু ভাঙন হয়েছিল আমরা সেটার জন্য জিও ব্যাগ ফেলে এটার ব্যবস্থা গ্রহণ করেছি ভাঙন প্রতিরোধের জন্য। অবিলম্বে বাঁধ নির্মাণ শেষ না করলে বছরে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আদায় হওয়া দিঘিরপাড় বাজারটি রক্ষা করা যাবে না। তাই কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। ভোটার দিন সব প্রবেশ মুখে থাকবে সেনাবাহিনী। স্বৈরাচার পালিয়ে গেলেও শিল্পী নামধারী কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে, ফের সক্রিয় হয়েছে ফ্যাসিস্টের পক্ষে সেলিমা রহমানের মন্তব্য। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন, নয়া নাম কারেকশন সার্ভিসেস জানালেন আইজি প্রিজন। বেগম জিয়ার ওপর কারাগারে নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা। ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোড়া আইন হয়েছে, এনবিআর চেয়ারম্যানের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।